পার্ট 6, ধারা 161 থেকে 294 বি আলোচনা। নবম অধ্যায় 161 থেকে 171। তো এই 10টি সেকশনে কি আছে? সরকারি কর্মচারীর দ্বারা মানে সরকারি কর্মচারী এখানে আসামি হতে পারে, অথবা বিরুদ্ধে অপরাধ মানে সরকারি কর্মচারী এখানে ভিকটিমও হতে পারে। দ্বারা বা বিরুদ্ধে যেটা হোক না কেন। 161 খুবই গুরুত্বপূর্ণ। 161, সরকারি কর্মচারী কর্তৃক বকশিস, পারিতোষিক বা ঘুষ গ্রহণের চেষ্টা। দেখেন আমি অনেকগুলো বাংলা শব্দ ইউজ করেছি। তাহলে গ্রহণ করবে, চেষ্টা করবে, উদ্যোগ গ্রহণ করবে বা গ্রহণ করবে, যেটাই করুক না কেন। তাহলে এই ঘুষকে এখানে ইংরেজিতে কি বলা হচ্ছে? গ্র্যাটিফিকেশন। ঘুষকে কি বলা হচ্ছে? গ্র্যাটিফিকেশন। পারিতোষিক গ্রহণ বা গ্রহণের চেষ্টাকারী সরকারি কর্মচারীর শাস্তি অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। এরপরে আমি শাস্তির বিধানগুলো আর বলে দিব না, কারণ লিখাই আছে। শাস্তির বিধান বুঝিয়ে দেওয়ার কি আমার দরকার আছে? যিনি লাইনে আছেন তিনি উত্তর দেন। না স্যার, না স্যার। শাস্তি দরকার নাই আর। শাস্তি দ্বারা দয়া তো করে উল্লেখ আছে। মাইক্রোফোনটা নড়াবেন না, খসখস শব্দ হচ্ছে। একটু নীরব থাকার চেষ্টা করেন। এখানে দেখেন ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো বুঝিয়ে দিই। শাস্তির বিধান উল্লেখ করা আছে, দেখে নিলে হবে। সরকারি কর্মচারীর মিথ্যা পরিচয় প্রদান করে কাজ করিয়ে দেওয়ার অজুহাতে বকশিস বা পারিতোষিক গ্রহণ করলে তা কি হবে? মনে করেন আমি নিজেকে পরিচয় দিলাম, আমি কি, আমি একজন ডিআইজি পুলিশের। আমাকে এত লাখ টাকা দাও, আমি কি করব? তোমার এসআই এর চাকরি করে দিচ্ছি। তো এইভাবে নিজেকে মিথ্যা পরিচয় দেওয়া, আমি আসলে কেউ না, আমি একজন কি ধান্দাবাজ। তো এরকম যদি কেউ কাজ করে, আমি নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি। তো কোনো ব্যক্তি যদি এইভাবে নিজেকে মানে সরকারি কর্মচারীর মিথ্যা পরিচয় দেয়, তার মানে সে আসলে ওই ব্যক্তি না, পরিচয় দিয়ে কি নিচ্ছে? ঘুষ নিচ্ছে। পারিতোষিক শুধুমাত্র আর্থিক সুবিধা গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মানে শুধু টাকা নিব তা না। কি বললাম? ঠিক আছে, আমার বাসায় একটা গরম তো আসছে, একটা এসি পাঠিয়ে দিয়েন, অথবা একটা 400 টনের, সরি 400 লিটারের একটা ফ্রিজ পাঠাই দিয়েন। তার মানে পণ্য নিয়েও কি করা যেতে পারে? বা আমার মিসেসকে একটা স্বর্ণের চেন দিয়ে দিয়েন। বুঝতে পারছেন দেওয়ান ভাই? হ্যাঁ স্যার, বুঝতেছি। শুধু টাকার লেনদেন না, মানে কোনো পণ্য সামগ্রী লেনদেনের মাধ্যমে হতে পারে। বৈধ পারিশ্রমিক বলতে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সকল আর্থিক সুবিধাকে বোঝাবে। তার মানে যে সরকারি কর্মচারী, তার তো চাকরির বেতন আছে, বেসিক্স আছে, তারপরে এর সাথে আরো বিভিন্ন অ্যালাউয়েন্স আছে, বাড়ি ভাড়া, অন্যান্য ভাতা। তো এই সম্পূর্ণ যুক্ত করে সর্বসাকুল্যে যে টাকা পায়, এর বাইরে সে যদি কারো কাছ থেকে কোনো টাকা গ্রহণ করে, সেটাকে কি বলা হবে? ঘুষ বা পারিতোষিক বা গ্র্যাটিফিকেশন বলা হবে। কোনো কাজ করার উদ্দেশ্যে প্রতিদান গ্রহণপূর্বক উক্ত কাজ না করলেও এ ধারা মতে অপরাধ হবে। মনে করেন এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে টাকা নিল বা কোনো উপহার নিল, কিন্তু কাজটা করে দিল না। এখন তার নামে যদি মামলা হয়, সে বলবে স্যার আমি তো নিয়েছি ঠিক আছে, টাকা 10,000 টাকা দিয়েছিল, কিন্তু কাজটা তো করিনি, আমি অন্যায় করিনি স্যার। অন্যায় করিনি, কিন্তু অন্যায় করার জন্য টাকা তো নিয়েছেন, টাকা নেওয়াটাই কি? ঘুষ। ঘুষ নেওয়াই তো অপরাধ, তাই না? এ, একজন মুনসেফ একটি অন্যায় সুবিধা প্রদানের জন্য ব্যাংকার জেড এর নিকট হতে প্রতিদান গ্রহণ করলো। ব্যাংকার তাকে কি করে দিল? অনেক সময় ব্যাংক থেকে কি করে, বিদেশে দিয়ে দেয় ট্যুর, যে আপনি ঘুরে আসেন সিঙ্গাপুরে, পুরো পরিবার সিঙ্গাপুরে 2 রাত 3 দিন ঘুরে আসেন, যত খরচ হবে ব্যাংক গ্রহণ করবে, কিন্তু আমাদের এই কাজটা করে দেন। তো এটাও কি হবে? এ ধারা মতে অপরাধ হবে। কোন ধারা মতে? 141। 141 ধারায় আমরা কি পেলাম? সংজ্ঞা পেলাম, উদাহরণ পেলাম, ব্যাখ্যা পেলাম এবং সাজাও পেলাম। একের মধ্যে কয়েকটা লক্ষ্য রাখবেন। 162, সরকারি কর্মচারীরা কর্মকর্তাকে ঘুষ দিয়ে প্রভাবিত করে কোনো কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করলে ঘুষের দালালি করা, মানে আমার পরিচিত অমুক দোলা ভাই, খালু, চাচা, মামা আছে, আমাকে টাকা দিলে কাজ হবে, তাহলে এটাকে কি বলে? দালালি বলে। বুঝতে পারছেন দেওয়ান ভাই? হ্যাঁ স্যার। 3 বছর সাজা। 170, মাঝখানের ধারাগুলোর দরকার নাই। সরকারি কর্মচারীর মিথ্যা বেশ ধারণ করা বা সরকারি কর্মচারী হয়ে ভিন্ন পদের বেশ ধারণ করা, মানে সে মনে করেন একজন কনস্টেবল, কিন্তু নিজেকে কি বলছে? যে আমি একজন কি এসআই, একটু ভিন্ন পদের, উচ্চ পদের, বা আমি একজন সুপার ইন্টেন্ডেন্ট অফ পুলিশ, পুলিশ সুপার।
কিন্তু সে একজন কি কনস্টেবল, অথবা সে কোনো সরকারি কর্মচারী না, মিথ্যা বেশ ধারণ করছে। মিথ্যা বেশ ধারণ করলেই তার শাস্তি হবে 170-এ, কোনো অপরাধ করুক আর না করুক। তবে হ্যাঁ, সিনেমায় দেখবেন যে অনেকে অভিনয়ের জন্য করে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বাস্তবে তার মিথ্যাদেশ ধারণ করে অন্য কেউ কি প্রভাবিত হতে পারে। এই কারণে জাস্ট মিথ্যা বেশ ধারণ করাই কি অপরাধ। মুনসিফ, মুনসিফ বলতে কি বোঝানো হচ্ছে? মুনসিফ বলতে আগে যে আদালতের এখন যদি আমি বলি পেশকার, হ্যাঁ, তো পেশকার বা বেঞ্চ সহকারী, আগে এই ধরনের পদকে মুনসিফ বলা হতো। সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণকারী শাস্তি হবে 2 বছর। 171, প্রতারণামূলকভাবে সরকারি কর্মচারীর পোশাক বা প্রতীক পরিধান করা। জাস্ট পোশাক পরেছে, প্রতীক পরেছে, যেমন পুলিশের প্রতীক থাকে, ব্যাজ থাকে, তারপরে পুলিশের লোগো থাকে, এগুলো যদি কেউ পরিধান করে সেক্ষেত্রেও 3 মাস, 200 টাকা। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে আগে প্রশ্ন আসতো না, 23 সালে একটা মাত্র প্রশ্ন এসেছে, কিন্তু এবার আসতে পারে। কেন? কারণ নির্বাচন সামনে। নবম গ অধ্যায়, 171A থেকে 171H, নির্বাচন সংক্রান্ত অপরাধ। অফেন্স, অফেন্সেস রিলেটিং টু ইলেকশন। যেহেতু ইলেকশন সামনে, যিনি প্রশ্ন তৈরি করবেন আপনাদের জন্য, তার মাথায় কিন্তু ইলেকশনের ওই যে ক্যাম্পেইন চলতে থাকবে ফেসবুকে, বাড়ির পাশে সাইনবোর্ড দেখবে, দেখে ওনার মাথার মধ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন করার আকাঙ্ক্ষা তৈরি হতে পারে মনের মধ্যে। প্রার্থী কাকে বলে? ক্যান্ডিডেট, কোন নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী, অর্থাৎ ভোটে দাঁড়ানো। তো ভোটে দাঁড়ানোর অধিকার যার থাকবে সে ক্যান্ডিডেট। নির্বাচনের অধিকার বা ইলেকটোরাল রাইট বলতে কি বোঝেন? নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানো বা প্রার্থী পদ প্রত্যাহার করা। যে কোনো ব্যক্তি মানে নির্বাচনে কোনো প্রার্থী হওয়া, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি ভোট হোক, যে কোনো ভোটে দাঁড়ানো অধিকার, এবং দাঁড়ানোর পর যদি মনে করে আমি আর থাকবো না, আমি বসে যাব, মানে প্রত্যাহার করব আমার মনোনয়ন, এই অধিকার আমার থাকবে। এটা হচ্ছে ইলেকটোরাল রাইট বা নির্বাচনের অধিকার প্রার্থী হিসাবে, ক্যান্ডিডেট হিসাবে। এবার ভোটার হিসাবে কিন্তু অধিকার আছে কি? ভোট প্রদান এবং ভোট প্রদান হতে বিরত থাকা। আমি ভোট গ্রহণ করব কিনা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমি যেহেতু 18 বছর প্লাস, আমার ভোটার আইডি হয়েছে, তাহলে আমি ভোট প্রদান করতে পারবো। আমার ইচ্ছা না হলে আমি ভোট নাও দিতে পারি, ভোট না দেওয়া আমার অধিকার। দুইটাই। তাহলে বিরত থাকাও কিন্তু ইলেকটোরাল রাইট বা নির্বাচনের অধিকার। 171B, মানে উৎকোষ বা ব্রাইবারি। উৎকোষ বা ব্রাইবারি, এখানে এর আগে যে গ্র্যাটিফিকেশন বললাম ওটার মতোই। নির্বাচন প্রভাবিত করতে পারিতোষিক বা গ্র্যাটিফিকেশন প্রদানকে বোঝায়, তবে সরকারি নীতির কোনো ঘোষণা বা সরকারি কার্যক্রমের কোনো প্রতিশ্রুতি উৎকোষ নয়, অর্থাৎ অপরাধ নয়। নির্বাচনে কেউ দাঁড়ালে, ভাই আমার, বোন আমার, কি করবেন? আমাকে ভোট দিবেন, ভোট দিলে আপনার এলাকার সমস্ত রাস্তাঘাট পাকা করে দিব, তারপরে রাস্তা যেখানে যেখানে কালভার্ট বা ব্রিজ তৈরি করা দরকার করে দিব, এবং যাতে নলকূপ দরকার নলকূপ দিব, এই ধরনের প্রতিশ্রুতি করে না দেওয়ান ভাই? প্রতিশ্রুতি করে হ্যাঁ তো। স্যার। এই হ্যাঁ স্যার, প্রতিশ্রুতি নির্বাচন কর, আসলেই দেখা যায়। এই প্রতিশ্রুতি করলে অপরাধ হবে না, এটাকে ঘুষ দেওয়া বলবে না। আপনি যদি টাকা দেন নগদ, বা কোনো জিনিসপত্র, মানে নগদ দিচ্ছেন আপনি এখনই ভোট দেওয়ার আগেই, এই যে নেন, ভোট দেন নগদে, সেটা টাকা হোক বা কোনো পণ্য সামগ্রী হোক, উপহার হোক, সেটা হবে এই ধারা মতে উৎকোষ বা ব্রাইবারি বা গ্র্যাটিফিকেশন। কিন্তু আমি ভবিষ্যতে দিব, মানে উন্নয়ন করব, উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া যায়, এটা সবাই করে, এটা মিথ্যা হোক আর সত্যি হোক, এটার জন্য অপরাধ হবে না। প্রতিশ্রুতি দেয় সবাই, নির্বাচনে তফসিলেও থাকে। সিতে বলা হচ্ছে নির্বাচনে অন্যায় প্রভাব বিস্তার, আনডিউ ইনফ্লুয়েন্স অ্যাট ইলেকশন। কেউ যদি অন্যায় প্রভাব বিস্তার করে, কিভাবে? অবাধ ও স্বাধীনভাবে ভোটের অধিকার প্রয়োগে হস্তক্ষেপ করা বা করার উদ্দেশ্যে যে কোনো ক্ষতির ভয় দেখানো। একটা এলাকায় যে বলল যে আমার ভাইকে বা আমার চাচাকে বা আমাকে যদি ভোট না দেওয়া হয় তাহলে কিন্তু খবর আছে, তাহলে কোনো না কোনো ভয় দেখালো, বাড়ি পুড়িয়ে দেবো, দোকান পুড়িয়ে দেবো, এখানে আর বসতে দেবো না। অনেক সময় রাস্তার পাশে দোকান করে না মানুষ, বসতে দেবো না, বিভিন্ন ভয় দেখাচ্ছে, এই ভয়ে ভোট দিবে। তাহলে এটা কি? আনডিউ ইনফ্লুয়েন্স, অন্যায় প্রভাব বিস্তার। এবং এই প্রভাবের কারণে ওই ভোটার একজনকে ভোট দিতে মনে মনে ভেবেছিল, সে ভয় করে, যে ভয় দেখাচ্ছে তাকে ভোট দিবে। বিধাতার রোষ,
বা অভিশাপে পতিত হবেন মর্মে বিশ্বাস করে না। অনেক জায়গায় কিন্তু কি আছে, কুসংস্কার আছে। আমাকে ভোট না দিলে এমন গড়দোয়া দিব যে তোমার এই হবে ওই হবে, এইভাবে কি করা, অভিশাপ দেওয়া। তো অভিশাপের ভয়েও কিন্তু ভোট দিতে পারে, থাকতে পারে এরকম। আমরা এগুলোকে বলবো আনডিউ ইনফ্লুয়েন্স, অন্যায় প্রভাব। ইতে বলা হচ্ছে উৎকোষ বা ঘুষের শাস্তি। এতক্ষণ আমরা কি পড়লাম, তিনটা সেকশনে শুধু সংজ্ঞাই পড়ে যাচ্ছি, এবার শাস্তির একটা বিধান পেয়েছি। পেনাল কোড অনুসারে মামলা হলে সবসময় শাস্তির বিধান উল্লেখ করে মামলা হয়। তার মানে 71 এ বি সি তে কখনো মামলা হয় না, তবে ইতে মামলা হতে পারে। ইতে কি আছে, অনূর্ধ্ব 1 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। আপ্যায়নের মাধ্যমে ঘুষ প্রদানের শাস্তি। আপ্যায়ন মানে কি, ওই যে চা নাস্তা করায় না ভোটের সময় প্রতি বছর, তারপরে বাদাম খাওয়াই, তারপরে খিচুড়ি খাওয়াই, বিরিয়ানি খাওয়াই ভোটের কিছুদিন আগ থেকে রেগুলার। এগুলো করলেও কিন্তু অর্থদণ্ড হবে, সাজা হবে না, কেবলমাত্র অর্থদণ্ড। আচ্ছা, আপ্যায়ন, আপ্যায়নকে আমরা ইংরেজিতে বলবো চিটিং। অনেক সময় এই যে রিভিশনে পাশ করেছেন অনেকেই, তো বন্ধুরা কি বলবে, দোস্ত রিভিশনে পাশ করলে এবার কি দাও, ট্রিট দাও, মানে খাওয়া দাওয়া করাও, রেস্টুরেন্টে নিয়ে চলো, চাইনিজ খাওয়াও। তো এই যে ভোটের সময় যদি এই ধরনের খাওয়া দাওয়া করানো হয়, খাদ্য, পানীয়, প্রমোদ বা রসদ এর মাধ্যমে বকশিসের মতো ঘুষ প্রদান। কেউ যদি সিগারেটও কিনে দেয় বা মাদক দ্রব্যও কিনে দেয়, তো সেটা তো এ ধারা অপরাধ হবে। মাদক দ্রব্যের জন্য তো আলাদা একটা আইন আছেই। তো সিগারেট দিলেও কি হবে, চা খাওয়ালেও কি হবে, অপরাধ হবে। ধারা 171 জি, নির্বাচন সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রদান করার শাস্তি। শুধুমাত্র অর্থদণ্ড হবে। মিথ্যা বিবৃতি কি, মনে করেন এখনো ভোট গণনা শেষ হয়নি, কিন্তু বলে দিল যে হ্যাঁ আমার বাবা জিতে গেছে এত ভোটে। তাহলে এই এই যে আগে আগে তথ্য দেওয়া, এর জন্য বিশৃঙ্খলা তৈরি হতে পারে। অথবা অপর পক্ষের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তার নামে দুর্নাম ছড়িয়ে দিল, স্ক্যাম ছড়িয়ে দিল, যে তার চরিত্র খারাপ, সে মানে মিথ্যা কথা বলে অপরের পক্ষের মিথ্যা। আপনি নিজের যত পারেন মিথ্যা মিথ্যা সুনাম করেন যে আমার বাবার বা আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু ওই যে প্রতিদ্বন্দ্বী যে আছে কম্পিটিটর, তার চরিত্র যে পবিত্র নয় এটা বলা যাবে না, তাহলে মিথ্যা বিবৃতি হয়ে যাবে। হ্যাঁ, আতিকুর রহমান সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এখানে আমরা আমরা জিনিসটা এই যে সরকারি কর্মচারীদের মানে আচরণ নিয়ে আমরা আলোচনা করতেছি যে তাদের নির্বাচনের আলোচনা, সময় তাদের কি। না 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 না, সরকারি কর্মচারীর আলোচনা শেষ ভাই। আমি নবম অধ্যায় মানে বলতে গেলে আধা ঘন্টা আগে শেষ করছি। না, এখন ঠিক শুরু আছে হয়েছে স্যার, এই যে নির্বাচন নিয়ে। হ্যাঁ, জি, নবম এখানে খ। স্যার হ্যাঁ, এক মিনিট স্যার। এখানে যেই উৎকোষ, যেখানে উৎকোষের কথাটা বলা হয়েছে, এখানে উৎকোষটা কি যারা নির্বাচনের দায়িত্ব পালন করে, মানে তারা কি উৎকোষটা গ্রহণ করে নাকি ভোটাররা এই উৎকোষটা গ্রহণ করে? এখানে স্যার একটু কনফিউশন স্যার। এখানে যে কোনো ব্যক্তি করতে পারে, মানুষ। মানুষ। আবার লেখছে সরকারি মানুষ। নীতির কোনো ঘোষণা বা সরকারি কার্যক্রমের কোনো প্রতিশ্রুতি উৎকোষ নয়। এটা বলতে কি স্যার, এটা বোঝায় যে সরকারি যেমন ভোটার দায়িত্বে যখন যারা নিয়োজিত থাকে তাদেরকে সরকার একটা সম্মানী দেয়। এখানে কি সম্মানীটার কথা বলা হয়েছে যে এটা কোনো উৎকোষ না নয়, না এটার না বাইরে না, যদি কোনো আমি প্রার্থী কোনো। না, সরকারি কার্যক্রমের কোনো প্রতিশ্রুতি ভাই, এই এলাকায় আমি রাস্তা করে দেবো, আমি উদাহরণ তো দিলাম, রাস্তা আমি কি বাপের পকেট থেকে দিব না আমার পকেট থেকে দিব, সরকারের কি বাজেট এনে দিব? বুঝেননি, বাজেটের কথা বলা হচ্ছে এখানে। জি, মেম্বার চেয়ারম্যান কি নিজের পকেট থেকে টাকা দিয়ে রাস্তা করে দেয়? সরকারি জি, বাজেট আসে না, এটা সরকারি হুম, কার্যক্রম, দ্যাট ইজ সরকারি বাজেট, নিচে লিখে নেন সরকারি বাজেট। প্রতিটা অর্থ জি, বছরে ওই যে জুলাই মাসে বাজেট হয় না, তখন ওই যে চলে আসে এমপির কাছে, এমপি দিয়ে দেয় বিভিন্ন ইউনিয়ন পরিষদে, তখন চেয়ারম্যান বা মেম্বারের একটা কার্যক্রম, সরকারি কার্যক্রমের আওতায় রাস্তার উন্নয়ন করে, এলাকার উন্নয়ন করে, মসজিদ মন্দির প্যাগোডা এগুলো তৈরি করে দেয়। এবার কি বোঝাতে পারলাম? তো এই প্রতিশ্রুতি দেওয়া যাবে যে আমি এটা করে দিব ওটা করে দিব, সরকারি খরচে উন্নয়ন করে দিব। তো যখন বলে যে এখন তো পারছেন না, আপনি তো জিতে গেছেন, তো সরকার বাজেট দিচ্ছে না তাই পারছি না, দিলেও হয়তো বা পকেটে চলে যাচ্ছে। জি স্যার। আর প্রশ্ন আছে? না, এটাই স্যার, এটা এটা কি আমাদের সরকারি লোক নাকি বেসরকারি লোক এটা জানার জন্যই স্যার।
নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো প্রার্থী সম্পর্কে মিথ্যা তথ্য প্রকাশ করলে শুধুমাত্র অর্থদণ্ড হবে। ওই যে বললাম, কম্পিটিটর কোনো ব্যক্তির চরিত্র বা তার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, তাহলে একজনের দুর্নাম বের করে ফেললে কি হবে? তাকে ভোট দিবে না মানুষ। তাহলে এটাও 71 জিতে অপরাধ হবে, কিন্তু অর্থদণ্ড হবে, এখানে সাজা কারাদণ্ড দেওয়া যাবে না। এই যে বলা হচ্ছে, নির্বাচনের জন্য অবৈধ অর্থ প্রদান বা কোনো প্রার্থীর লিখিত অনুমোদন ব্যতীত কোনো পক্ষ সব জনসভা, বিজ্ঞাপন, সার্কুলার ইত্যাদির মাধ্যমে অর্থ ব্যয় করলে শাস্তি হবে। মনে করেন যে যারা নির্বাচন করে, ভোটে দাঁড়ায়, তারা বিভিন্ন এলাকায় জনসভা, বিজ্ঞাপন বা বিভিন্ন সার্কুলার করার জন্য টাকা খরচ করে, টাকা খরচ না করলে তো হবে না। তো এই যে টাকা খরচ, কেউ যদি, যে প্রার্থী ভোটে দাঁড়িয়েছে, মনে করেন মিস্টার রহিম চেয়ারম্যানের ভোটে দাঁড়িয়েছে কোনো এলাকায়, এখন রহিমের মন জয় করার জন্য রহিমের কোনো অনুমতি না নিয়ে, মনে করেন যে রানা নামের একজন ব্যক্তি 1 লাখ টাকা খরচ করে ফেললো, কিন্তু রহিম জানেই না, রহিম অনুমতিও দেয়নি, সেক্ষেত্রে কি হবে? তার 500 টাকা অর্থদণ্ড হবে। তো ভাই, যার 1 লক্ষ টাকা খরচ করার সামর্থ্য আছে, তার 500 টাকা অর্থদণ্ড কোনো ব্যাপার? তাহলে এটা অ্যামেন্ডমেন্ট করে বৃদ্ধি করা দরকার, এখানেও 5 লাখ করে দিতে হবে, তাই না? শর্ত হচ্ছে অনুমোদন ব্যতীত 10,000 টাকা পর্যন্ত ব্যয় করা যাবে। অর্থাৎ কোনো প্রার্থীর পক্ষে কোনো যদি দরদি থাকে, তার অনুমতি ছাড়া 10,000 টাকা পর্যন্ত খরচ করতে পারবে, সেক্ষেত্রে 10 দিনের মধ্যে আবার অনুমোদন নিতে হবে। মানে খরচ করার পর প্রার্থীকে বলতে হবে যে, ভাই চাচা, আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি আপনারই লোক, খুব কাছের লোক, খাস ব্যক্তি, তা আপনার অনুমতি ছাড়া আমি 10,000 টাকা খরচ করে ফেলছি, 9,000 টাকা, 8,000 টাকা খরচ করে ফেলছি। তো আপনি কি আপনার পক্ষে এই খরচের অনুমতি দিচ্ছেন? তো এই লিখিত অনুমতি নিতে হবে, না হলে এই খরচ করার জন্য মামলা হতে পারে। 10ম অধ্যায়, 172 থেকে 190, সরকারি কর্মচারীর ক্ষমতা অবমাননা, এটাকে ইংলিশে বলে কন্টেম্প্ট। আপনারা শুনে থাকবেন, কন্টেম্প্ট অফ কোর্ট, কোর্টের অসম্মান করা, কোর্টে কোনো বিচারককে অসম্মান করা। তো এখানে বিচারক না, পাবলিক সার্ভেন্টকে অসম্মান করা। পাবলিক সার্ভেন্ট কি আমরা প্রথম দিকেই জেনেছি সংজ্ঞার ধারাগুলোতে। 100, পাবলিক সার্ভেন্টের সংজ্ঞা মনে হয় 14 ধারা বা 17 দিকে আছে, দেখে নেবেন। 187 বা 87, সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে সাহায্য না করার শাস্তি অনূর্ধ্ব 1 মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা 200 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। মনে করেন একজন ব্যক্তি পুলিশ বা অন্য কোনো ব্যক্তি কি করতে গিয়েছেন, কোনো কাজ করতে গিয়েছেন, এখন যদি পুলিশ কাউকে ধরতে যায় ওয়ারেন্ট মূলে, পুলিশ জিজ্ঞাসা করলো যে রহিমের বাড়িটা কোথায়, রহিমকে ধরতে হবে। এখন ওই ব্যক্তি বলল, মানে সহজে আমি বলবো না, আমি বলবো না, তাহলে পুলিশ তার নামে মামলা করে, এই বলার কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিজে মামলা দিতে পারবে, কারণ পুলিশকে সুনাগরিক হিসাবে সহযোগিতা করতে হবে, পুলিশের কাজে সহযোগিতা না করলে, সাহায্য না করলেও কিন্তু অপরাধ হবে। কারণ পুলিশকে যখন আপনি বলবেন না আমি এটা বলবো না, তাহলে পুলিশকে অপমান করা হচ্ছে। পুলিশকে সহায়তা না করা মানে পুলিশকে অপমান করা। তবে হ্যাঁ, পুলিশের বৈধ কাজে সহায়তা করতে হবে। পুলিশ যদি অবৈধ কাজ করতে বলে, সেক্ষেত্রে আপনি সহযোগিতা না করলে এ ধারার অপরাধ হবে না। অপরাধীকে গ্রেপ্তারকালে সরকারি কর্মচারীকে সাহায্য না করা, মনে করেন একজন অপরাধী, একজন চোর পালিয়ে চলে যাচ্ছে আপনার সামনে, পুলিশ দেখতে পেলো, পুলিশ বললো ভাই ধরেন তো, ওই একজন চোর বা ওই একজন ওয়ান্টেড, একজন অপরাধী, তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। তো আপনি আপনার সামনে চলে গেল কিন্তু ধরলেন না, তাহলে কিন্তু এই সাহায্য না করার কারণে 1 মাসের জেল হতে পারে বা 200 টাকা অর্থদণ্ড। 188, সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত আদেশ অমান্য কারণের শাস্তি। মনে করেন যে 107 ধারায় বা 144 ধারায় অনেক সময় কোর্ট নিষেধাজ্ঞা জারি করে, আবার মুচলেখা মানে মুচলেখা দেওয়ার জন্য শোকজ করে। তো এগুলো যদি না মানে কেউ, তাহলে তার জন্য আলাদা মামলা হবে এবং 1 মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা 200 টাকা অর্থদণ্ড। এখানে প্রত্যেকের ক্ষেত্রে এগুলো যেহেতু ছোট অপরাধ, তাই বিনাশ্রম কারাদণ্ড, সশ্রম দেওয়ার সুযোগ নেই, বি মানে বিনাশ্রম। 75 ধারার আশেপাশে আমি কিন্তু বলেছিলাম যে এই যে চিহ্নগুলো আছে, এগুলোর অর্থ কি। একাদশ অধ্যায়, 191 থেকে 229, এখান থেকে প্রশ্ন আসে। গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু করছি, খুবই গুরুত্বপূর্ণ। মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষী দিলে মিথ্যা বলা মহাপাপ, যে কোনো ধর্ম অনুসারে, এবং সমাজে মিথ্যার প্রভাব খুব খারাপ।
এবং মিথ্যা হচ্ছে সকল অপরাধ বা অন্যায় বা পাপের মূল। মিথ্যা কেউ যদি বন্ধ করে তাহলে অন্যায় সে করতে পারবে না। কারণ আদালতে যখন জিজ্ঞাসা করবে আপনি দোষী না নির্দোষ, তখন কি মিথ্যা যদি না বলে তাহলে বলবে যে আমি দোষী, তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, সাজা হয়ে যাবে। তার মানে অপরাধ করার আগে পরে যে কোনো জায়গায় যদি মিথ্যা বন্ধ করা যায়, যে মানুষ মিথ্যা বলবে না, মিথ্যা বলা বন্ধ করলেই সমাজে অন্যায় বন্ধ হয়ে যাবে। কারণ মিথ্যাই হচ্ছে সকল অপরাধের মূল। ফলস এভিডেন্স অ্যান্ড অফেন্স এগেইনস্ট পাবলিক জাস্টিস। মিথ্যা কথা বললে যে ন্যায় বিচার সেটা নষ্ট হয়ে যায়। 191 সংজ্ঞা আছে মিথ্যা সাক্ষ্যদানের। গিভিং ফলস এভিডেন্স সংজ্ঞা কি? মিথ্যা বলে জেনে বা বিশ্বাস করে মিথ্যা বিবৃতি দেওয়া। আমি জানি এটা মিথ্যা, তারপরেও আমি এটা মিথ্যা কথা বললাম। কোথায়? ব্যাখ্যা হচ্ছে মৌখিক বা অন্য কোনোভাবে মিথ্যা বিবৃতি প্রদান করে। আলোচনা করছি 191 ধারা, মিথ্যা সাক্ষ্যদান। কেউ যদি জেনে এ- এবং তা বিশ্বাস করে যে যে কথাটা সে বলছে সেটা মিথ্যা, এটা বুঝে কিন্তু দিতে হবে। এখন একটা কথা যদি বলে ফেলে এবং সেই কথাটা যদি ভুল হয়, তাহলে ভুল এবং মিথ্যার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি একটা কথা বললাম, এই কথাটা সঠিক নয়, তার মানে এটা হয়তো বা ভুল করে ভুল কথা বলে ফেলেছে, সরল বিশ্বাসে বলে ফেলেছে। কিন্তু বুঝে শুনে যে আমি যেটা বলছি সেটা বিশ্বাস করেই বলছি যে হ্যাঁ এটা মিথ্যা কথা, কারণ এই মিথ্যা বলার পেছনে কি স্বার্থ আছে। তাহলে মৌখিক বা অন্য যে কোনো ভাবে মিথ্যা বিবৃতি প্রদান করলে মিথ্যা সাক্ষ্যদান হবে। অর্থাৎ মিথ্যা কোনো কথা বলে হবে, অথবা মিথ্যা অন্য কোনো ভাবে কোনো ইঙ্গিত আকার বা কোনো কথার জবাবে হা না বা মাথা ঝুঁকিয়ে অথবা কোনো লিখিত বক্তব্য পেশ করেও কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে। উদাহরণস্বরূপ, এ বি এর পক্ষে জেড এর বিরুদ্ধে আদালতে 1000 টাকার বিনিময়ে এই মর্মে মিথ্যা সাক্ষ্য প্রদান করে যে সে জেড কে বি এর দাবিকৃত বিষয়টি স্বীকার করতে শুনেছে। তার মানে 100 টাকা নিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, তাহলে এর কিন্তু এ ধারার অপরাধ হবে। এ শপথপূর্বক একটি নির্দিষ্ট স্বাক্ষরকে জেড এর স্বাক্ষর নয় জেনেও এই মর্মে সাক্ষ্য প্রদান করে যে এটি জেড এরই স্বাক্ষর, এ মিথ্যা সাক্ষ্য প্রদান করলো। মানে এখানে আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। এ জেড এর হাতের লিখার সাধারণ প্রকৃতি জানে, মানে জেড এর হাতের লেখা কেমন সে জানে, হয়তোবা তার পরিচিত কেউ, ক্লাসমেট বা পরিবারের কেউ। বিধায় একটি নির্দিষ্ট স্বাক্ষরকে জেড এর স্বাক্ষর মর্মে বিশ্বাসপূর্বক সরল বিশ্বাসে সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্যটি জেড এর নয় মর্মে পরবর্তীতে প্রমাণিত হলেও এ মিথ্যা সাক্ষ্য প্রদান করেনি, কেননা তিনি এটা সরল বিশ্বাসে করেছে। কারণ সে মনে করেছে এটা জেড এর মতোই তো লাগছে স্বাক্ষর, জেড এরই মনে হয়, তো বললো হ্যাঁ এটা জেড এর। কিন্তু পরবর্তীতে এটা যারা হ্যান্ডরাইটিং এক্সপার্ট তাদের মাধ্যমে যখন এক্সপার্ট ওপিনিয়ন আসলো তখন দেখা গেল যে আসলে এটা জেড এর স্বাক্ষর নয়। তখন কিন্তু এটা মিথ্যা সাক্ষ্য দিয়েছে মর্মে কিন্তু তাকে একে অপরাধী করা যাবে না। এটা হচ্ছে বিধান। কামরুজ্জামান ভাই লাইনে আসবেন, বুঝতে পারছেন কিনা বলবেন, সবকিছু ঠিক আছে কিনা বলবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা বুঝতে পারলেন যে কখন অপরাধ হবে কখন অপরাধ হবে না? জি স্যার। কারণ এখানে সরল বিশ্বাস আছে, ইংরেজিতে গুড ফেথ আছে। মানুষেরই তো ভুল হয়, মানুষ মাত্রই ভুল, তাই না? ভুল হলে, জি সরল স্যার। বিশ্বাসে ভুল হলে মাপ আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বললে কিন্তু মাপ নাই। কোনো কিছুই না জেনে, মানে আমি কিছুই জানি না, এই মর্মে সাক্ষ্য প্রদান করে যে একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট স্থানে জেড উপস্থিত ছিল, উক্ত দিনে উক্ত স্থানে জেড উপস্থিত থাকুক বা না থাকুক এ মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আপনি যেটা জানেন না সেটা কেন আদালতে বলতে যাবেন? যদি আপনাকে একটা বিষয় প্রশ্ন করা হয় আপনাকে বলতে হবে এই বিষয় আমি জানি না। আপনি যদি একটা কিছু দাবি করেন, তাহলে তো আপনি জানেন যে আমি এই বিষয়ে কিছু জানি না, তারপরেও আপনি এটা দাবি করছেন, তাহলে আপনার এটা মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে, কারণ আপনি তো জানেন না। জানি বলাটাই তো মিথ্যা হয়ে গেল। ক্লিয়ার জি হলো বিষয়টা? জি স্যার। এ একজন অনুবাদক বা দোভাষী, অনুবাদে ট্রান্সলেটর, সে একাধিক ভাষা জানে, আরেকজনের কথা ইন্টারপ্রিট করে দেয়। তো দোভাষী হিসাবে কোনো বিবৃতির অনুবাদ বা ব্যাখ্যা সংবলিত মিথ্যা সার্টিফিকেট প্রদান করলো, এ মিথ্যা সাক্ষ্য দিল। এখন একজন ট্রান্সলেট করছে একটা বাক্য, মনে করেন একজন চাইনিজে কথা বলেছে বা কোনো কিছু লিখে দিয়েছে, এটা ট্রান্সলেট করে ইংরেজিতে করে দিচ্ছে বা বাংলায়। এখন সে ইচ্ছাকৃত ভাবে এক জায়গায় একটু পরিবর্তন করেছে, ইচ্ছাকৃত ভাবে, কারণ এখানে স্বার্থ জড়িত আছে।
কোনো পক্ষ তাকে বলেছে বা নিজেরই স্বার্থ আছে, তাহলে দোভাষীর কিন্তু মিথ্যা সাক্ষীর অপবাদ হবে এবং এই দোষে সে দোষী সাব্যস্ত হবে, কারণ সে ইচ্ছাকৃতভাবে অর্থ পরিবর্তন করেছে তাই। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে সংজ্ঞা পড়লাম মিথ্যা সাক্ষ্য দেওয়া 192, সেটার কি আছে আরেকটা আছে, আরেকটা সংজ্ঞা পড়বো আমরা, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা সৃষ্টি করা বা তৈরি করা। এটাকে ইংরেজিতে বলে ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। কোন সুতা থেকে যদি কাপড় তৈরি করা হয় এটাকে ফেব্রিকেটিং বলা হয়। মানে কাপড়, সুতা থেকে কাপড় তৈরি করাকে ফেব্রিকেটিং বলা হয়, এই কারণে এটা ফেব্রিক্স বলে কাপড়কে। তেমনি কেউ যদি কোনো মিথ্যা কোনো কিছু তৈরি করে, কোনো সাক্ষ্য তৈরি করে, দ্যাট ইজ ফেব্রিকেটিং। তার মানে আপনি মিথ্যা কোনো ডকুমেন্ট যদি তৈরি করেন এবং সেটা যদি আদালতে ব্যবহারের উদ্দেশ্যে করেন, তাহলে সেটা কিন্তু ফেব্রিকেটিং হবে। যেমন যে কোনো প্রকারের বিচার বা আইনানুগ কার্যক্রমে, আদালতে বা অন্য কোনো সালিস বা বিচার কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে কোনো বহি বা রেকর্ড বা দলিলে মিথ্যা বিবরণ লিপিবদ্ধ করা। মনে করেন একজন মামলা করেছে, কিসের মামলা? টাকা ধার নিয়েছে এবং টাকা টাকা ধারের বিষয়ে তার কি আছে, একটা বাকির খাতা আছে, হাল খাতা আছে। তো হাল খাতায় তার হচ্ছে বাকি 5,000 টাকা, সে একটা শূন্য দিয়ে 50,000 করে দিয়েছে। তো এই যে শূন্য একটা বসালো, 5,000-কে 50,000 করলো দোকানদার, তাহলে এটা কি করা হলো? মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা হলো, ফেব্রিকেটিং করা হলো। আদালতে কিন্তু ফেব্রিকেটিং শব্দটা, ফেব্রিকেশন শব্দটা শুনতে পাবেন, ব্যবহৃত হয়, আমরা ব্যবহার করি আদালতে। জেড কে চুরির দায়ে ফাঁসানোর উদ্দেশ্যে এ ইচ্ছাকৃতভাবে জেড এর বাক্সে একটি অলংকার রাখলো, এ মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করলো। অর্থাৎ কাগজে কলমে ছাড়াও কিন্তু মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা যায়। কিভাবে? মনে করেন যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ফাঁসাবে, ফাঁসানোর জন্য একটা স্বর্ণের অলংকার, একটা আংটি বা স্বর্ণের হার চুরি করলো। চুরি করে আরেকজনের ব্যাগের মধ্যে বা বাক্সের মধ্যে রেখে দিল। এবার যখন তার ব্যাগ বা বাক্স সার্চ করা হলো, তখন তার ব্যাগ বা বাক্স থেকে পাওয়া গেল আসলে প্রকৃতপক্ষে যার বাক্স থেকে বা যার কাছ থেকে পাওয়া গেল সে চুরি করেনি। তাহলে যে ব্যক্তি তাকে ফাঁসানোর জন্য এই স্বর্ণের অলংকারটা রেখে দিল, সেই এই ধারার অপরাধ করলো। আতিকুর রহমান। আতিকুর রহমান সাহেব, আজকে আপনি লাইনে আসতে দেরি করছেন। আপনারা প্রয়োজনে নোট করে নেবেন, ক্লাসের শেষের দিকে প্রশ্ন করবেন। যদি লাইনে আসতে 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় নেন তাহলে হবে না। বলেন ভাই। জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার? আমার ভুল হয়েছে স্যার, হ্যাঁ, শোনা একটু যাচ্ছে, সরি। বলেন। আমি বলতে চাচ্ছি এরকম যে অনেক সময় ডাক্তারেরা যে সার্টিফিকেট দেয়, সেখানে অনেক সময় মিথ্যা সার্টিফিকেট দেয়। এই সার্টিফিকেট গুলো কি স্যার এই যে ফেব্রিকেটের মধ্যে পড়ে? সেটা যদি আদালতে ব্যবহারের উদ্দেশ্যে দেওয়া হয় তাহলে অবশ্যই ফেব্রিকেটিং হবে। জি, ধন্যবাদ স্যার। এছাড়া এছাড়া আমরা আরো একটা সেকশন পড়বো, সেটাকে জালিয়াতি বলে। তো কোনটা ফেব্রিকেশন আর কোনটা জালিয়াতি সেটা তখন ক্লিয়ার হবেন। একটু মনে রাখবেন যে জালিয়াতি আর ফেব্রিকেশনের মধ্যে পার্থক্য আছে। জালিয়াতি আপনি আদালতে ব্যবহারের উদ্দেশ্যে ছাড়াও করতে পারেন, বুঝতে পেরেছেন, অন্য কাজও করতে পারেন, সেটা জালিয়াতি হবে। কিন্তু আদালতে ব্যবহারের উদ্দেশ্যে করলে মানে জাল কাগজটাই ফেব্রিকেশন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। মনে জি, করেন ওকে স্যার। যে আপনি আপনার বাবার থেকে একটা চেক নিলেন এবং বাবার স্বাক্ষর নিয়ে রেখে দিলেন। আপনার উদ্দেশ্য যে ভবিষ্যতে ব্যাংকে থেকে টাকা তুলে আমি ব্যবহার করব, আপনার বাবাকে না জানিয়ে, বুঝতেও দিলেন না। তাহলে এটা জালিয়াতি হতে পারে। কিন্তু আপনি যদি এটা আদালতে ব্যবহারের উদ্দেশ্যে মামলা করেন তাহলে এটা আবার কি, জাল দলিলও হবে, আবার এটা ফেব্রিকেশনও হবে। তাহলে আপনার বাবা আপনার বিরুদ্ধে ফেব্রিকেশনেরও মামলা করতে পারবে, জাল দলিলেরও মামলা করতে পারবে। এখন যদি আপনি আদালতে এটা উপস্থাপন না করেন তাহলে জাস্ট জালিয়াতির মামলাই হবে আপনার বিরুদ্ধে। বোঝাতে পারলাম? তার জি মানে স্যার। এইটা সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্যবান মানে কোনো মামলা বা বিচার কার্যক্রমে কোনো কিছু এভিডেন্স হিসেবে ব্যবহার করা, এটাই তো সাক্ষ্য। এখন এভিডেন্স হিসেবে যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু এটা ফেব্রিকেশন হবে না। আর যদি ব্যবহার করেন তাহলে ফেব্রিকেশন হবে। ব্যবহার না করলে কি হবে? জালিয়াতি হতে পারে। আপনি একজনকে ঠকানোর জন্য একটা মিথ্যা জাল দলিল তৈরি করলেন তার সম্পত্তি দখল নেওয়ার জন্য, কিন্তু আপনি দখল নেননি।
তৈরি করে রেখেছেন, তাহলে কেউ জানলো না, মামলা হলো না। কিন্তু জানলো, কেন জানলো? কারণ তার দলিল, তার সম্পত্তিটা আপনি দখল নেওয়ার চেষ্টা করছেন, সে জাল দলিলের বলে। সে আপনার বিরুদ্ধে কিসের মামলা করবে? জালিয়াতির মামলা করবে। কারণ ওই দলিলটা আপনি নিজে আদালতে ব্যবহার করছেন না। কিন্তু যখন আপনি মামলার বিবাদী হয়ে সিভিল মামলা মনে করেন করলো সে আপনার বিরুদ্ধে, বা জালিয়াতির মামলা করতে পারে, ক্রিমিনাল মামলা, তখন আপনি যদি দেখান ওই দলিলটা সঠিক দাবি করেন এবং আদালতে আপনি যখন উপস্থাপন করবেন ওই দলিলটা, তখন আপনার বিরুদ্ধে কিন্তু এই ধারার অপরাধও হবে। কিন্তু যখন আপনি নিজে উপস্থাপন করবেন না, আসামি পক্ষ যদি সেটা উপস্থাপন করে, তখন জালিয়াতির মামলাই চলবে। তার মানে যখন কোনো জাল দলিল অপর পক্ষ, যে সেটা তৈরি করেনি, উপস্থাপন করবে, তখন সেটা জালিয়াতির মামলা। কিন্তু যখন নিজে আপনি দাবি করবেন একটা জাল মিথ্যা জিনিসকে যে এটা সঠিক, তখন জালিয়াতি তো আগেই হয়েছে। আদালতে সত্য, মিথ্যা জিনিস সত্য দাবি করার জন্য এই ধারার অপরাধ হবে। ক্লিয়ার? জি স্যার। তার মানে কাজ একই, অপরাধ দুইটা হয়ে যেতে পারে। মানে আদালতকে আপনি মিসলিড করছেন, আদালতকে বিভ্রান্ত করলে এই ধারার অপরাধ হবে। আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে তার ব্যবসার খাতে একটি মিথ্যা বিষয় লিপিবদ্ধ করলো, ওই যে এর আগে বললাম আমি যে 5,000 কে 50,000 করে ফেললো, তাহলে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করলো। আরো একটি উদাহরণ পড়ি। জেড কে অপরাধমূলক চক্রান্ত বা ষড়যন্ত্রের দায়ে ফাঁসানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে জেড এর হাতের লিখা বা হস্তলিপির অনুকরণে, মানে লিখা নকল করে একটি পত্র লিখে, যা অপরাধমূলক ষড়যন্ত্রের অপর কোনো সহায়তাকারী বরাবর লিখিত মর্মে পুলিশ অফিসারকে বিশ্বাস করানোর উদ্দেশ্যে এমন একটি স্থানে রাখে যেন তা তল্লাশির সময় পাওয়া সম্ভাবনা আছে, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করলো। তার মানে খুবই শিক্ষিত একজন অপরাধী, সে খুবই প্ল্যানিং করে একজনকে ফাঁসানোর জন্য নিজে লিখে অন্য কেউ লিখেছে মর্মে চালানোর চেষ্টা করছে। হ্যাঁ, তাহলে এই যে লিখে এক জায়গায় রেখে দিল, এটাই কি মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করলো। কারণ সে কিন্তু তার পক্ষ থেকে এটা আদালতে যাবে, কার মাধ্যমে? পুলিশের মাধ্যমে। পুলিশকে আবার ব্যবহার করছে, তার উদ্দেশ্য কি? এটা আদালতে যেন উপস্থাপিত হয়। তাহলে এটা যখন আদালতে উপস্থাপিত হবে, হওয়ার পরে যখন জানা যাবে এটা মিথ্যা, আসলে প্রকৃতপক্ষে অন্য কেউ লিখেছে, চক্রান্তের অংশবিশেষ, তাহলে এই ধারার অপরাধ হবে। তাহলে আমরা দুইটা সেকশনে দুইটা সংজ্ঞা জানলাম, একটা ফলস এভিডেন্স, একটা হচ্ছে ফেব্রিকেশন। 191, 192। এবার এই কাজগুলো করলে সাজাটা কি সেটা আমরা জানবো। মামলা সবসময় সাজার ধারায় হয়। 193, মিথ্যা সাক্ষ্যদান করুক বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করুক, দুইটার সাজা একটাই, সেকশন 193, 2 in 1। কিন্তু সাজা দুই রকমের। অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম, সেই সাথে অবশ্যই অর্থদণ্ডও দিতে হবে। অর্থদণ্ড না দিয়ে শুধু সাজা দেওয়া যাবে না, বা শুধু অর্থদণ্ড দেওয়া যাবে না, মানে প্লাস আছে, মানে দুইটাই দিতে হবে, কম্পালসারি। বিচার বিভাগে বা বৈচারিক কার্যক্রমে যদি আদালতে এই কাজটি করে, মিথ্যা সাক্ষ্য দেয় বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করে উপস্থাপন করে, সেক্ষেত্রে 7 বছর হবে। কিন্তু অন্য ক্ষেত্রে 3 বছর। অন্য ক্ষেত্রে বলতে, যেমন সালিশ কার্যক্রম হয় না, বিচার হয় না মেম্বার চেয়ারম্যানের কাছে, সেখানে যদি করে তাহলে 3 বছর কম। আর আদালতে গেলে 7 বছর বেশি। সামরিক আদালত বা কোর্ট মার্শাল বা বিচার বিভাগেও যে কোনো তদন্ত ও বৈচারিক কার্যক্রম, জুডিশিয়াল প্রসিডিং এ ধারা মতে বিচার বিভাগীয় মামলার স্তর হিসেবে গণ্য হবে। একজন পুলিশ অফিসার তদন্ত করতে গেছে, সাক্ষীকে জিজ্ঞাসা করছে, 161 ধারার জবানবন্দি নিচ্ছে, সেখানেও যদি কোনো মিথ্যা কোনো কিছু দেয় কোনো সাক্ষী, যেটাকে আলামত হিসাবে জব্দ করা হলো, এটাও কিন্তু এই ধারার অপরাধ হবে। এবং সেটা বিচারিক কার্যক্রম হিসাবে ধরা হবে, এবং অপরাধ হবে 7 বছরের জেলের, 3 বছরের না, কারণ সেটা বৈচারিক কার্যক্রম। 194, মৃত্যুদণ্ডে দণ্ডিত করানোর উদ্দেশ্যে, মানে এমন একটা অপরাধের ষড়যন্ত্র, বা মনে করেন একজন মার্ডার কেসের আসামি, কিন্তু সে প্রকৃতপক্ষে নির্দোষ, নিরীহ ব্যক্তি, মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। ওই মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষ্যদান কেউ যদি দেয় বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করে, মনে করেন যে চাকু দিয়ে হত্যা করা হয়েছে, ওই চাকুতে ওই ব্যক্তির ডিএনএ স্যাম্পল রেখে দিল, বা হাতের আঙ্গুলের ছাপ নেওয়ার চেষ্টা করলো কোনোভাবে, দিয়ে তাকে ফাঁসানো হলো। এটা যদি পরবর্তী প্রমাণিত হয়, তাহলে ওই যে ব্যক্তির দ্বারা মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা হলো, ওই ব্যক্তির কি সাজা হবে? তার যাবজ্জীবন হতে পারে, বা 10 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে, প্লাস অর্থদণ্ড। কারণ এই মিথ্যা সাক্ষ্য যদি ইনকেস ধরা না পড়ে, তাহলে এই মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে মামলায় একজন নিরীহ ব্যক্তির, নির্দোষ ব্যক্তির।
আর যদি এর ফলে নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয় তাহলে শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছর, সেই সাথে অর্থদণ্ড। আচ্ছা, মিথ্যা সাক্ষ্য দিল এবং জানতে পারলো না, জানতে না পেরে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হলো এবং মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে। কার্যকর হয়ে যাওয়ার পরে পরবর্তীতে কোনোভাবে ওই মামলা যদি আবার আদালতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরেও কোনোভাবে যদি এটা চালু হয় বা অন্য কোনো মামলায় এই সাক্ষ্যটা রেলিভেন্ট হয়ে যায় এবং যদি প্রমাণিত হয় যে হ্যাঁ, এই মামলায় অমুক ব্যক্তি মিস্টার এক্স বা ওয়াই কি করেছিল, মিথ্যা সাক্ষ্য দিয়েছিল বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করেছিল, তাহলে পরবর্তীতে তার নামে 194 ধারায় মামলা করে তারও মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, প্রাণের পরিবর্তে প্রাণ। এখানে আরো কিছু শাস্তির বিধানগুলো আছে, সেগুলো দেখে নেবেন। আমার কাজ হচ্ছে আপনাকে শিখিয়ে দেওয়া আর শাস্তির বিধানগুলো মুখস্থ করে নেবেন, তাহলে হবে। শাস্তির বিধানগুলো মুখস্থ করে নেবেন, যদি বুঝতে না পারেন আমি বুঝিয়ে দেবো। 112 গুরুত্বপূর্ণ, অপরাধীকে আশ্রয় দান। 52 ধারার সংজ্ঞা। 52 আমরা কি পড়েছিলাম? আশ্রয় দান। স্বামী বা স্ত্রী পরস্পরকে পরস্পরকে যদি আশ্রয় দান করে তাহলে অপরাধ হবে না। একজন স্বামী অপরাধ করে স্ত্রীর কাছে যদি আশ্রয় চায় এবং স্ত্রী অপরাধ করে সে যদি স্বামীর কাছে আশ্রয় চায়, তাহলে এই আশ্রয় দেওয়ার জন্য অপরাধ হবে না। কিন্তু অন্য যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো পুত্র সন্তান অপরাধ করে বাবা বা মায়ের কাছে আশ্রয় চাইলেও ওই বাবা বা মায়ের জাস্ট এই অপরাধী সন্তানকে, অভিযুক্ত সন্তানকে আশ্রয় দেওয়ার জন্য 112 ধারার কিন্তু কি হবে? অপরাধ হবে। এটাকে 212 হচ্ছে, ধারা স্যার। সরি, 212 ধারায় কি হবে? অপরাধ হবে। 212 ধারায় ইংরেজিতে যেটা বলবো অপরাধীকে আশ্রয় দান। এখানে অপরাধীকে আশ্রয় দান করলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয়। তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয় কারণ আশ্রয় দিলে আসামিকে খুঁজে পাওয়া যাবে না, আসামিকে পাওয়া গেলে হয়তো বা রিমান্ডে আরো তথ্য বের হয়ে আসতে পারতো, মামলাটা ডিলে হতো না। এরপরে দ্বাদশ অধ্যায় ধারা 230 থেকে 263, মুদ্রা স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ। এখান থেকে কখনো ইতিপূর্বে মানে কি হয়নি, প্রশ্ন হয়নি, কিন্তু আমার নোটে আমি রেখেছি যেন এক পলক দেখেন, কমন যেন পান যদি এখান থেকে প্রশ্ন করে। কারণ যেহেতু প্রশ্ন কঠিন হয়ে যাচ্ছে এবং 25 সালে এপ্রিলে যে পরীক্ষাটা হয় মোটামুটি সহজ হয়, নেক্সট পরীক্ষাটা কঠিন করতে পারে। কারণ এবার তো প্রায় 9,000 অ্যাডভোকেট হচ্ছে। আপনারা যারা এবার পরীক্ষা দিবেন তারা হয়তো বা এত নাও হতে পারেন। তার আগের বার 23 সালে অ্যাডভোকেট হয়েছে কতজন? আড়াই আড়াই হাজারের মতন। এখন আপনাদের ভাগ্যে হয়তো 1,000 বা 2,000ও হতে পারে। তাহলে আপনারা কিন্তু সিস্টেমে পড়ে গেলেন। যারা এবার অ্যাডভোকেট হচ্ছেন না তারা নেক্সট টাইম যখন এমসিকিউ বা রিটেন দিবেন, পরের এমসিকিউ রিটেন ধারণা করছে অনেক কঠিন হবে। কারণ এবার অনেক অ্যাডভোকেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এরপরে কন্ট্রোল করবে। কারণ এবার ব্রেক চাপতে ভুলে গেছে বার কাউন্সিল, এরপরে ব্রেক এমন চাপবে যে আহ, পরিমাণটা কমে যাবে। আমি ধারণা করছি, আই এম নট শিওর, কমন সেন্সের বিষয়। আমি যে কমন সেন্স দিচ্ছি এটার মাধ্যমে আপনাদের কি হতে হবে? সতর্ক হতে হবে এবং এমন ভাবে নিজেদের প্রস্তুতি নেবেন যে 1,000 জন যদি অ্যাডভোকেট হয় তাহলে কামরুজ্জামান ভাই বা আমার ব্যাচের যারা আমার ক্লাস করছেন সবাই যেন অ্যাডভোকেট হতে পারেন। ঠিক আছে না কামরুজ্জামান ভাই? ভয় দেখানো তো ভালো নাকি? জি স্যার, বাকিটা আল্লাহ ভরসা। বাকিটা আল্লাহ ভরসা এবং নিজের পরিশ্রম। জি স্যার। 230, মুদ্রা বা কয়েনের সংজ্ঞা কি? মুদ্রা হলো কোনো রাষ্ট্র বা সার্বভৌম শক্তি কর্তৃক সিলমোহরকৃত ও ইস্যুকৃত কোনো ধাতব মুদ্রা যা অর্থ হিসেবে ব্যবহৃত হয়। দেখবেন বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকারের কিন্তু সিল থাকে। যেমন আমাদের বাংলাদেশের লোগো কি? শাপলা, দুই পাশে ধানের শীষ, পাট পাতা, এই ধরনের প্রতীক আছে। তো যদি কোনো মুদ্রার উপরে প্রতীক থাকে তার মানে এটা কি কয়েন হিসাবে গণ্য হবে। বাংলাদেশি মুদ্রা বা বাংলাদেশ কয়েন কি? বাংলাদেশি মুদ্রা হলো বাংলাদেশ সরকার কর্তৃক স্ট্যাম্পকৃত বা সিলমোহরকৃত কোনো ইস্যুকৃত কোনো মুদ্রা, কাগজের নোট এবং ধাতব মুদ্রা। মানে কাগজের নোটও কিন্তু ইনক্লুডেড, কারণ আমাদের এখানে ধাতব মুদ্রাও আছে এবং কাগজের নোটও আছে সর্বোচ্চ 1,000 টাকা পর্যন্ত। তাহলে 1,000 টাকার যে নোট, ব্যাংক নোট, সেটাকেও কিন্তু মুদ্রা হিসাবে বলা যায়, মানে কারেন্সি বা কয়েন। তাহলে কয়েন বলতে কিন্তু শুধুমাত্র যে মেটাল কয়েন তা না, ওই যে 5 টাকা 10 টাকার নোট, যে 1,000 টাকার নোট, 500 টাকা 200 টাকার নোট, সবগুলোই কিন্তু কয়েন হিসাবে গণ্য হবে, যা অর্থ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও যেগুলো ব্যবহার বন্ধ হয়েছে, তার মানে যেগুলো বন্ধ হয়ে গেছে পাকিস্তান আমলের, ব্রিটিশ আমলের যে আমাদের ছিল, বা আরো অনেক পুরাতন মুদ্রা ছিল,
আপনার হয়তো বা রাজা বাদশাদের আমলের, সেগুলো কিন্তু আর কি হবে না। যদি গোল্ড কয়েন পাওয়া যায়, গোল্ড কয়েন, গোল্ডের মূল্য আছে সেটা ভিন্ন জিনিস, কিন্তু গোল্ড কয়েনে লেখা আছে 1 টাকা, তাহলে সেটার মূল্য তার 1 টাকা হবে না, তার মানে সেটা কারেন্সি হিসেবে ইউজ হবে না, কয়েন হিসেবে ইউজ হবে না। আচ্ছা, কড়ি সমূহ মুদ্রা নয়। কড়ি, আগে কড়ি ব্যবহার করা হতো। কড়ি বলতে ওই যে ওই নদী বা সমুদ্রে যে শামুকের অংশ পাওয়া যায় সেটা। জি স্যার, করি স্যার, কিছু, ছোটবেলায় আমরা যেগুলো হ্যাঁ, খেলাধুলা করি স্যার। খেলাধুলা করেছি, সাদা কালারের স্ট্যাম্পবিহীন তাম্রপিণ্ড মানে তামার টুকরা, সেটা কিন্তু মুদ্রা না। আবার অর্থ হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে না থাকলে মেডেল সমূহ মুদ্রা না। অনেক সময় মেডেল দেওয়া হয় না, গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল, এগুলো কিন্তু মুদ্রা না, সেগুলোর মূল্য থাকতে পারে কিন্তু জি, সেগুলোকে, স্বর্ণ পদক, রৌপ্য পদক, হুম, এইগুলো স্যার। এগুলো মূল্য থাকলেও মুদ্রা হিসেবে ব্যবহার করা যাবে না। কোম্পানির টাকা, কোম্পানি বলতে কি, কুইন্স কয়েন, এই আইনটা কত সালের? 1860 সালের। তাহলে ব্রিটিশদের তৈরি করা আইন এটা। তখন ব্রিটিশরা কি ভারত পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল, ভারতীয় উপমহাদেশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য কুইন্স কয়েন ইস্যু করেছিল, তো সেগুলো কিন্তু মুদ্রা হিসাবে কিন্তু ব্যবহৃত হয়েছে, কারণ যেগুলো বাতিল হয়ে গেছে সেগুলো কিন্তু মুদ্রা হিসাবে গণ্য হবে, সেটা বলছে। মানে মুদ্রা ছিল। এখানে আরেকটা শব্দ আছে হচ্ছে ফারাখাবাদ। হ্যাঁ, তো ফারাখাবাদ টাকা যা ভারত সরকারের কর্তৃত্বাধীনে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো, তাহলে ফারাখাবাদ একটা মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো, তাও বাংলাদেশি মুদ্রা হিসেবে গণ্য হবে। যদিও তার ব্যবহৃত হয় না, ব্যবহৃত না হলেও সেটা মুদ্রা কিনা, ফারাকাবাদ মুদ্রা কিনা, হ্যাঁ বলা যাবে। তো এখানে মুদ্রা নয় এবং মুদ্রা, একটু আগে যেগুলো আমরা পড়লাম 230 ধারা সংজ্ঞা মতে আমি একটা টেবিল করে দিয়েছি যে এই বাম পাশের গুলো মুদ্রা নয় এবং ডান পাশের গুলো মুদ্রা, একটু দেখে নেবেন তাহলে হবে। এরপরে সংজ্ঞা তো শেষ, শাস্তি কি? মুদ্রা কেন শিখতে হবে? মুদ্রা জালকরণ। এখন মুদ্রা জালকরণের শাস্তি জানার আগে মুদ্রা সংজ্ঞা না জানলে কোনটা মুদ্রা কোনটা জাল করলে সাজা দিব, এটা কনফিউশন তৈরি হবে। তাহলে যে কোনো মুদ্রা যদি জাল করে 7 বছর, তবে বাংলাদেশি মুদ্রা যদি জাল করে 232-এ যাবজ্জীবন হতে পারে। আমরা মাঝে মধ্যে বাজারে 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 1000 টাকার জাল নোট দেখি না? জি তো স্যার, এই যে প্রায় জাল দেখা নোট, যায়। এই জাল নোটকে কাউন্টার ফিটিং বলা হয়। কাউন্টার ফিটিং যদি কেউ করে তাহলে হুবহু নকল করলে এইটা সাজা হবে যাবজ্জীবন বা 10 বছর। 242-এ আছে জ্ঞাতসারে জাল মুদ্রা দখলে রাখার শাস্তি। আপনি জানতে পারলেন এটা নকল নোট, জাল নোট, কিন্তু আপনি কাছে রাখলেন। জাল নোট জানার সাথে সাথে আপনাকে ছিঁড়ে ফেলতে হবে, যদি ভুল ক্রমে আপনার কাছে চলে আসে নষ্ট করে ফেলতে হবে। আপনি যদি রাখেন, ওইটা আপনি ইচ্ছাকৃতভাবে রেখেছেন কাউকে দিবেন বলে বা কাউকে ঠকাবেন বলে, তাহলে কাছে রাখলে আপনার 3 বছরের জেল হতে পারে, কাছে রাখা যাবে না। 255 সরকারি স্ট্যাম্প বা রাজস্ব জালকরণের শাস্তি। স্ট্যাম্প গুলো আছে, রাজস্ব স্ট্যাম্প, নন জুডিশিয়াল বা জুডিশিয়াল স্ট্যাম্প, তো সেগুলো যদি জাল করে যাবজ্জীবন। বাংলাদেশি যদি হয় তাহলে জাল করলেই যাবজ্জীবন বা 10 বছর। 232, 255 একই সাজা। 259 জাল সরকারি স্ট্যাম্প দখলে রাখা। যদি সরকারি জাল স্ট্যাম্প কাছে রাখে তাহলে কোনো না কোনো উদ্দেশ্যে রাখবে, ব্যবহারের জন্য বা ব্যবসা করার জন্য, সেটা করলে আবার 7 বছর। ত্রয়োদশ মানে 13, 264 থেকে শুরু, ওজন মাপকাঠি সংক্রান্ত অপরাধ। এখান থেকেও ইতিপূর্বে কখনো প্রশ্ন আসেনি, তবে আমরা মাঝে মধ্যে কিন্তু এগুলো নিয়ে দেখি যে ওজনে কম দেওয়া, এখন আবার ডিজিটাল দাড়ি, এখানেও কিন্তু কারচুপি করার সুযোগ আছে। মাত্র 4টা সেকশন রেখেছি, না রাখলেও পারতাম। ফাইনাল টাচ নোটে এগুলো থাকবে না, কিন্তু আমি আগে থেকে ফাউন্ডেশন নোট, যদি এখান থেকে একটা প্রশ্ন করে আসে চলে আসে তাহলে আপনি পারবেন। দেখেন, ওজনের জন্য মিথ্যা যন্ত্র প্রতারণামূলকভাবে ব্যবহারের শাস্তি। মিথ্যা যন্ত্র মানে বাটখারা, মানে দাড়ি, দাড়ি যদি এভাবে আপনি চেড়ে ধরেন তাহলে বাম পাল্লা এবং ডান পাল্লা উভয় পাল্লা কি সমান সমান দেখাতে হবে না? ইনকেস যদি একদিকে ঝুলে থাকে, তার মানে এটা কি বলে, ফের আছে, ফেয়ার বা ফের, বোঝেন ফেয়ার বা ফের? জি স্যার, এটা আঞ্চলিক ভাবে এক এক জায়গায় এক এক রকম বলে আর কি স্যার। তার মানে সেটা সঠিক নয়। এখন জি মনে করেন যে 1 কেজি জিনিস দিবে, 900 গ্রাম হয়ে গেল, মানে 100 গ্রাম বা 50 গ্রামে এখানে কি ত্রুটি আছে, এই ত্রুটি সুবিধা নিবে। কারণ যে ব্যবহার করছে সে এই ধরনের, যদি নিউট্রাল ব্যালেন্স না থাকে দাড়ি পাল্লা, তাহলে কিন্তু অপরাধ হবে যদি ধরে। কত? অনূর্ধ্ব 1 বছর।
65-তে আছে মিথ্যা ওজন বা মাপ প্রতারণামূলকভাবে ব্যবহারের শাস্তি। বাটখারা আছে না, লোহার বাটখারা, জি 100 জি গ্রাম স্যার, 200 গ্রাম 500 গ্রাম জি জি। 1000 গ্রাম, মানে 1 কেজি 2 কেজি 5 কেজি। 5 কেজি আবার ধরার কি বলে হ্যান্ডেল আছে অনেকটা, হাতল জিম আছে, করার হাতল, জি মতন স্যার। হাতল আছে, জিম করা যাবে। তো জি। এগুলো যদি ওজনে কম থাকে, দেখবেন তলার দিকে কি থাকে, সীসা দেওয়ার জায়গা ছিদ্র, থাকে, ছিদ্র থাকে। যে এটা ফুটা। তো ওই সীসা যদি কেউ খুলে নেয় তাহলে এ, 100 গ্রাম বা 50 গ্রাম কমে যাবে না? জি এটাকে বলে ওজনের মাপকাঠি টেম্পারিং করা। তো টেম্পারিং করলে 1 বছরের সাজা হতে পারে। এখন কাউকে যদি রেট দেয়, ভ্রাম্যমাণ আদালত রেট দিয়ে যদি দেখে যেখানে এটা পাওয়া গেল, তার 1 বছরের জেল হতে পারে। 265 জ্ঞাতসারে মিথ্যা যন্ত্র বা মাপ বা বাটখারা দখলে রাখা, সে কাউকে দিল না কিন্তু কাছে রেখেছে, সুযোগ পেলে দিবে, তাও 1 বছর। 267 জ্ঞাতসারে মিথ্যা যন্ত্র বা মাপ তৈরি বা বিক্রয় করা, তার মানে একজনের কারখানায় আছে এগুলা করে দেওয়া, মানে বাটখারা তৈরি করা, দাড়িপাল্লা তৈরি করা। তো এই কারখানা বা তৈরি করার যদি সরঞ্জাম পাওয়া যায় তাহলে 1 বছর। সবচেয়ে ইন্টারেস্টিং, যদি এই ওজন মাপকাঠি নিয়ে প্রশ্ন আসে, ভাই চোখ বুঝে 1 বছর উত্তর করে দিবেন, কারণ সবগুলোই কিন্তু 1 বছর। ইন্টারেস্টিং না? মনে রাখা সহজ। জি স্যার, জি চারটা এখানে 1 বছর। চতুর্দশ 14 জনসংখ্যা, জনস্বাস্থ্য বা নিরাপত্তা সংক্রান্ত অপরাধ। এখানে পাবলিক হেলথ, সেফটি, কনভিয়েন্স, ডিসেন্সি অ্যান্ড মোরালস, এই সংক্রান্ত যদি কেউ অপরাধ করে, প্রথমে 200, এখান থেকে মামলা মানে প্রশ্ন আসে এই অধ্যায় থেকে। 268 গণ উপদ্রব বা উৎপাত, পাবলিক নুইসেন্স। পাবলিক নুইসেন্স এমন একটা অপরাধ যেটার জন্য ক্রিমিনাল মামলাও করা যায়, সিভিল মামলাও করা যায়। সিভিল মামলা করলে ক্ষতিপূরণ পাওয়া যায়। নুইসেন্স কি? কোনো কার্য বা কার্য বিরতির মাধ্যমে সাধারণ বা জনসাধারণ বা প্রতিবেশীগণের সম্পত্তির ক্ষতি বা ব্যবহারে অসুবিধা সৃষ্টি বা বিপদের আশঙ্কা সৃষ্টি বা বিরক্তি উৎপাদন বা ইত্যাদির মাধ্যমে সাধারণ সমস্যা সৃষ্টি করলে তা গণউপদ্রব হবে। এখন মনে করেন আপনার বাড়ির পাশে কি হচ্ছে, বিয়ে হচ্ছে, বিয়েতে গান বাজনা করে, বিশাল রাত পর্যন্ত গান বাজনা করে। এখন বাড়িতে যদি আপনার অসুস্থ মানুষ থাকে, হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। এখন তো বিয়ে বক্স গুলোতে এমন বেস দিয়ে গান বাজায় যে একটু বয়স্ক ব্যক্তি যে 30 বছর বা 40 বছর পার হয়েছে তারই কিন্তু সমস্যা। জি, চরম মাত্রা রাত্রে তো সাউন্ড ঘুম পলিউশন হয় না। স্যার, জি। তার এখানে নয়েজ পলিউশন হয়, হ্যাঁ নয়েজ হয়, সাউন্ড পলিউশন হয়। তো এই যে পলিউশন শব্দটা বলেন, এটা খুব ইন্টারেস্টিং, কারণ যে কোনো প্রকারের পলিউশনই হচ্ছে নুইসেন্সের অংশ। সেটা সাউন্ড পলিউশন হোক, ওডার পলিউশন। ওডার পলিউশন মানে গন্ধ। আপনার বাড়ির পাশে আরেকজন ব্যক্তি কি করে, মানে ময়লা আবর্জনা ফেলে, ওই ময়লা আবর্জনা ফেলার কারণে কি হয়, আপনার দুর্গন্ধ ছড়ায়, দূষিত হয় পানি বা মাটি, দূষিত হয়। জনসাধারণের স্বার্থে কিছু সুবিধা সৃষ্টির অজুহাতে কোনো গণ উপদ্রব করলেও তা ক্ষমার যোগ্য নয়। মানে আমি জনগণের ভালোর জন্যই তো করছি, এই অজুহাত দিলেও কিন্তু মাপ পাওয়া যাবে না। লাইসেন্স নিয়ে ব্যবসা, এখানে একটা ইংরেজি বাক্য আছে, এ কমন nuisance is not excused on the ground that it cause some convenience or advantage। তাহলে এই শব্দের এই বাক্যটা তুলে দিয়েও কিন্তু শূন্যস্থান একটা রেখে দিল, দিয়ে প্রশ্ন করতে পারে। তাই আমি সেন্টেন্সটা তুলে দিয়েছি, যেহেতু চমৎকার ছোট সেন্টেন্স, এই ছোট ছোট সেন্টেন্স পেলে কিন্তু তুলে দেয় প্রশ্নের মধ্যে। লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করলে তা যদি জনগণের কোনো সমস্যা সৃষ্টি না করে তবে তা গণউপদ্রবের আওতায় পড়বে না। যেমন কেউ যদি পতিতালয় পরিচালনা করে, পতিতালয় বলতে আশা করি সবাই বোঝেন, তো দেহ ব্যবসার যদি কোনো প্রতিষ্ঠান করেন, তো সেটা লাইসেন্স নিয়ে কোনো সভ্য সমাজ যেখানে আছে, কোনো গ্রামে বা কোনো শহর বা কোনো আবাসিক এলাকায় করা যাবে না। সেটার জন্য হয়তোবা নিষিদ্ধ পল্লী আলাদাই কোনো এলাকা, বিশেষ একটা জায়গা হতে পারে যেখানে সাধারণত মানুষ যায় না, যাদের প্রয়োজন তারাই যায়, যেন জনগণের সমাজে যেন নেগেটিভ ইম্প্যাক্ট না তৈরি হয়। তো এটা যদি সমাজে করে তাহলে সমস্যা, নুইসেন্স হবে, কারণ যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আর যদি এটা অনেক দূরে করে, রিমোট এলাকায় করে, তাহলে আপনার বাড়ি থেকে যদি 100 কিলোমিটার দূরে যদি এই ধরনের কোনো প্রতিষ্ঠান থাকে যেখানে আপনার খুব একটা যেতে হয় না, তাহলে এটা আপনার নুইসেন্সের কারণ হবে না, কারণ সেটা লাইসেন্স নিয়েছে। মদের বার পরিচালনা করা এমন লাইসেন্স নিলে, এটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি, কারণ উদাহরণস্বরূপ এটা আসতে পারে, বা আপনার বাস্তবে আপনার কাছে মানুষ আসতে পারে যে এখানে একটা মদের বার আছে, এটার জন্য মানুষ মদ খেয়ে যাওয়ার সময় চিল্লাচিল্লি করে, ঝামেলা হয়, এখানে আবার চুরি হয়।
তো এটার বিরুদ্ধে মামলা করা যাবে কিনা, তো তখন আপনি পরামর্শ দিতে পারবেন, তাই আমি এই অংশটুকু রেখেছি। আচ্ছা, কিন্তু লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করতে গিয়ে তা যদি জনগণের কোনো সমস্যার সৃষ্টি করে, তবে তা গণউপদ্রব এর আওতায় পড়বে। তার মানে সমস্যা সৃষ্টি করলে আপনার বাড়ির আশেপাশে বা যেখানে মানুষ বসবাস করে ব্যবসা করে এখানে যদি এগুলো করে, যেগুলো সাধারণত সমাজের জন্য নেগেটিভ, একটা নেতিবাচক ব্যবসা, তাহলে কিন্তু এটা পাবলিক nuisance হবে। তাহলে কখন হবে কখন হবে না এটা আমি বুঝিয়ে দিলাম। পাবলিক nuisance-এর সংজ্ঞা পড়ছিলাম। এরপরে 272, বিক্রয়ের উদ্দেশ্যে খাদ্য পানীয়তে ভেজাল মিশালে, যেটাকে অ্যাডাল্টারেশন শব্দটা দেখবেন, অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারি বলে আরেকটা আছে 497, যেটা ব্যভিচার, জিনা করা। তো এটা হচ্ছে অ্যাডাল্টারেশন, শুনতে একই রকম। এটা হচ্ছে খাদ্যে ভেজাল মিশানো, 6 মাস, 1000 টাকা। 279, রাজপথে বেপরোয়া গাড়ি চালানো বা অশ্বারোহণ, র্যাশ ড্রাইভিং, পাবলিক ওয়ে মানে রাস্তায়। আপনি মাঠের মধ্যে চালাতে পারেন, প্রতিযোগিতা হচ্ছে মাঠে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি রাস্তায় যেখানে মানুষ চলাচল করে এখানে করলে অ্যাক্সিডেন্ট হতে পারে, তাহলে এখানে 3 বছর বা 1000 থেকে 5000 টাকা অর্থদণ্ড। 288, দালান ভাঙ্গা বা মেরামতকালে অবহেলামূলক আচরণ। মনে করেন আপনার একটা পুরাতন বাড়ি আপনি বিক্রয় করে দিবেন, এবং যারা বাড়ি ভাঙ্গে তারা নিয়ে যাবে। তো তারা ভাঙ্গার সময় আশেপাশ দিয়ে মানুষ যদি যাতায়াত করে, এবং আশেপাশে বাড়ি থাকলে যথেষ্ট সেফটি মেনটেন করতে হবে, জাল দিতে হবে বা এখানে সাইনবোর্ড দিতে হবে যে বাড়ি ভাঙ্গা হচ্ছে, সাবধানে চলাফেরা করুন বা এই রাস্তা অ্যাভয়েড করুন। এগুলো যদি না করা হয় তাহলে কি হবে, নেগলিজেন্স হবে। এই নেগলিজেন্সও কিন্তু অপরাধ, 6 মাস, 1000 টাকা। 294, অশ্লীল বা অবসিন পুস্তক, চিত্রকর্ম বা বস্তু তৈরি ইত্যাদি, এগুলো যদি বিক্রয় করে বা ভাড়া দেওয়া বা বিতরণ করে বা প্রকাশ্যে প্রদর্শন বা প্রস্তুত বা আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিজ্ঞাপন ইত্যাদি করলে শাস্তি। আগে সিডি, ডিভিডি, তারপরে ভিসিআর এগুলো ছিল না, এগুলোর কথা আশা করি মনে পড়ছে। তো ওই সময় যারা এগুলো কাজ করতো এটা কিন্তু অপরাধ ছিল 3 মাস। এখন তো ইন্টারনেট আছে, ইন্টারনেটে আমরা অশ্লীল অনেক কিছু দেখতে পাচ্ছি। তাহলে এটাকে ইংরেজিতে কি বলা হচ্ছে, অবসিন। হ্যাঁ, অশ্লীল, অবসিন। আচ্ছা, মানে সিন মানে হ্যাঁ, দৃশ্য, আর অবসিন মানে যেটা দেখার যোগ্য নাই। বুঝতে জি পারলেন? জি সিন, জি জি অবসিন, এভাবে মনে রাখবেন। সিন হচ্ছে দৃশ্য, যে অবসিন মানে যেটা দেখার যোগ্য নাই, সভ্য সমাজে যেটা চলে না। ব্যতিক্রম হচ্ছে ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত ব্যবহৃত পুস্তক, লেখা, চিত্রকর্ম, প্রতিমা বা মূর্তি। হিন্দুদের অনেক মন্দির আছে, সেখানে প্রাচীন মন্দিরে কি থাকবে, নগ্ন মূর্তি থাকতে পারে, সেটা একটা আর্ট এবং ধর্মীয় উদ্দেশ্যে করা। আপনি এই ধরনের মূর্তি কিন্তু কোথায় পাবেন, জাদুঘরে গেলেও পাবেন। তো এগুলো কিন্তু আবার ব্যতিক্রম। জাদুঘরে অশ্লীল মূর্তি রাখা হয়েছে এই মর্মে মামলা করা যাবে না জাদুঘর কর্তৃপক্ষের কাছে, কারণ সেটা বিশেষ উদ্দেশ্যে রাখা। ইত্যাদি বস্তু এ ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে এখানে ব্যতিক্রম। 293, অল্প বয়স্ক ব্যক্তির নিকট অশ্লীল, অবসিন বস্তু ইত্যাদি বিক্রয় বা প্রদর্শন। তার মানে যার বয়স 18-র কম, সেই ক্ষেত্রে এখানে 6 মাস। 294, প্রকাশ্যে অশ্লীল বা অবসিন কার্য বা গান করলে কি হবে, 3 মাস। কেউ যদি প্রকাশ্যে রাস্তার ধারে বা কোথাও কি করছে, গান করছে, অশ্লীল অশ্রাব্য ভাষায় গান করছে, ল্যাঙ্গুয়েজটাই এরকম যে সেটা শোনা যায় না, আপনার পরিবার নিয়ে সেখানে যাচ্ছেন, আপনি লজ্জা পাবেন, আপনার ছেলে মেয়ে বা আপনার ওয়াইফ থাকলে লজ্জা পাবেন, আপনার বাবা মার সাথে যাচ্ছে লজ্জা পাবেন ওই শব্দগুলো শুনে। বা কোনো কার্যকলাপ করছে, মনে করেন একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাস্তার ধারে বসে, মানে খুব কাছাকাছি ক্লোজ বসে গল্প করছে, এটাও একটা অফসিন হতে পারে। আবার যদি প্রকাশ্যে একজন আরেকজনকে চুম্বন করে, এটাও অফসিন হতে পারে। বাংলাদেশের পার্সপেক্টিভে একজন যুবক আরেকজন যুবতী, তারা স্বামী স্ত্রী হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হতে পারে, অবিবাহিত, তারা যদি হাত ধরে চলাফেরা করে, এটাও অফসিন হতে পারে। আপনি কোন এলাকায় কিভাবে চলাফেরা করছেন তার উপর ডিপেন্ড করবে। যেমন মনে করেন একটা মসজিদ, জুম্মার দিন নামাজ হচ্ছে, আবারও বলছি মসজিদ শুক্রবার জুম্মার দিন নামাজ হচ্ছে, মুসল্লিরা আসছে, ওই সামনে দিয়ে আপনি কি করলেন, দেখতে পাচ্ছেন একজন যুবক এবং যুবতী হাত ধরে যাচ্ছে, এবং তাদের পোশাক আশাক খুব একটা
মানে সুশীল না, সেক্ষেত্রে এটা অপশন হিসাবে ওই লোকজন আপনাকে আটক করতে পারে, যে আপনারা এখানে ধর্মীয় জায়গায়, মসজিদের উদাহরণ দিলাম, মন্দিরও হতে পারে, ধর্মীয় যেখানে একটু ভাব বা গাম্ভীর্য পবিত্রতা বজায় রাখতে হবে, আর এই জায়গায় আপনারা হাত ধরে মানে এই ধরনের কাজগুলো করছেন। তাহলে অপসিন শব্দটা আসলে কি হবে, হাত ধরে গেলে অপসিন হবে কিনা, এখন বাংলাদেশে হাত ধরে গেলে হয়তো অপসিন হচ্ছে না, কিন্তু এটা 5 বছর আগে হাত ধরে রাস্তায় চলাফেরা করলে কিন্তু অপসিন মনে হতো। না, মানে তবে এটা এটা জায়গা বিশেষ, এটা জায়গা বিশেষ হতে পারে স্যার। যেমন যেমন আপনার বাগমারার কোনো একটা নিভৃত গ্রামে হয়তো এটা অপশন, কিন্তু গুলশানের মতো জায়গায় হয়তো অপশন না, ঢাকা গুলশান। হ্যাঁ, এটাই এটাই তো এখানে স্থান পাত্র ভেদে অপসিনটা নির্ভর করে। আবার আজ থেকে 50 বছর পর, বাংলাদেশ কোন দিকে যাবে, কেমন পোশাক পরবে, হ্যাঁ, জি সেটা জি অপশন হবে কিনা এটা ডিপেন্ড করে। তাহলে অপশন একটা কি, সামাজিক বিষয়, তাই না? জি। সামাজিক বিষয়, পরিস্থিতিগত বিষয়। যদি ধরে অপশন হতে পারে, না ধরলে অপশন হলো না, ব্যাপারটা এরকম। 294 এ, সরকারের অনুমোদন ছাড়া লটারি অফিস পরিচালনা করা। লটারি কিন্তু সরকারি অনুমোদন নিয়ে করা যায়, যদিও লটারি করা কি হারাম, কিন্তু সরকারি লটারি কিন্তু আছে, সরকারের অনুমতি নিয়েও করা আছে। অনেক সময় মেলা হয়, বিভিন্ন মেলাতে লটারি 5 টাকা, 10 টাকা, 50 টাকা লটারি করে, লটারি করলে সেটা অপরাধ হবে। ইদানিং আতর বিক্রয়, টুপি বিক্রয়, পোশাক বিক্রয়, কি দিচ্ছে লটারি। লটারিতে কি পাবেন আপনি? ওমরা জায়নামাজ পর্যন্ত পাবেন, করার সুযোগ পাচ্ছি। ওমরা পাবেন। এটা তো হারাম বটেই, আবার জি। বাংলাদেশ আইনেও কিন্তু এটা কি অপরাধ, কিন্তু এটা দেখার লোক নাই। আপনি রাস্তায় সিগারেট যদি আহ মানে ধূমপান করেন, সেটাও কিন্তু অপরাধ, জি। হ্যাঁ, সেটাও অপরাধ, কিন্তু সেটা বাস্তবায়ন কম। তো যে আইনগুলো কাগজ কলমে আছে কিন্তু বাস্তবায়ন কম, আপনি অহরহ দেখবেন রাস্তায় মানুষ প্রকাশ্যে গাড়িতে, রাস্তায় চলতে চলতে সিগারেটে টান দিচ্ছে, ধূমপান করছে। তাহলে এইটা কিন্তু নর্মালাইজ হয়ে গেছে, কিন্তু এটা যদি কেউ ধরে তাহলে এটা কিন্তু ফাইন করা যাবে, এটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ। তো এগুলো কার্যকর হওয়া দরকার। তো একটা শব্দ আপনাদের শিখিয়ে দিই, এটা খুব আগে ব্যবহার হতো, এখন কম ব্যবহার শুনছি, পেপার টাইগার, লিখে নিতে পারেন। এই আইনগুলোকে পেপার বলে টাইগার। পেপার পেপার টাইগার, মানে কাগজের বাঘ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার। পেপার টাইগার, কাগজের বাঘ, যেই আইনগুলো কাগজে আছে কিন্তু বাস্তবে আমরা ব্যবহার হতে দেখি না, দ্যাট ইজ পেপার টাইগার। ঠিক আছে, একটা টার্ম শিখিয়ে দিলাম। অনূর্ধ্ব 6 মাস সশ্রম বা বিনাশ্রম কোনো বিশেষ ক্রমিক সংখ্যার বা লটের টিকিট সৌভাগ্যময় ব্যক্ত করলে 1000 টাকা অর্থদণ্ড হবে। মনে করেন সরকারি কোনো লটারি বা অনুমতি নিয়েছে কোনো বেসরকারি লটারি, কিন্তু বলছে ভাই এই গ সিরিজের গুলো নেন, এই গ সিরিজের আপনার ভাগ্যে কি ধরবে, আপনি নিশ্চিত পুরস্কার পাবেন। তো গ সিরিজের একজন নিল, নিয়ে পুরস্কার পেল না, সে কিন্তু মামলা করে দিতে পারে 294 যে আমাকে বলেছে গ সিরিজে নিতে, কিন্তু আমার টাকা লস গেছে। বুঝতে পেরেছেন? তার মানে এটা জি ভ্রান্ত ধারণা তৈরি করলেও কিন্তু মানুষকে কি করা, মানে প্রতারণার মধ্যে এটা পড়ছে না, যে আপনি গ সিরিজের নিলে জিতবেনই। তাহলে আমি যেখানে টিকিট কিনতাম না গ সিরিজের, আমি সবগুলোই কিনে নিলাম 5000 টাকা দিয়ে, তাহলে আমার লস হয়ে গেল না? জি। তো আজকের আলোচনা এতটুকুই। আজকের ক্লাসটা কেমন মনে হলো বলেন? অনেক কিছু শিখতে না, পারলেন। ইন্টারেস্টিং স্যার, ইন্টারেস্টিং স্যার, ভালো লেগেছে। এই এই পাঠ থেকে বিগত সালে 13টা প্রশ্ন আসছে, দেখে নেবেন। এবং আমরা আগামী ক্লাসে 299 থেকে শুরু করব। পাঠ 7, 299 থেকে 318, এই পাঠে শুরু হবে হচ্ছে ষোড়শ অধ্যায়। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে 2-3টা করে। কি কালপেবল, হোমিসাইড, মার্ডার, এগুলো আমরা দেখব আগামী ক্লাসে। ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে কারো জি। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন।